বলবো হচ্ছে বেসিক্স অফ অ্যান ইফেক্টিভ প্রেজেন্টেশন। সো ইফেক্টিভ প্রেজেন্টেশন মোটামুটি আমরা বুঝি না, একটা মোটা দাগে ইফেক্টিভ প্রেজেন্টেশন মানে হচ্ছে যে প্রেজেন্টেশনটা তুমি দিয়েছো এবং তোমার অডিয়েন্স বুঝেছে অ্যান্ড দে গট দ্য মেসেজ এবং এটার একটা প্রভাব তাদের উপর পড়েছে, এইটাকে আমরা বলি ইফেক্টিভ প্রেজেন্টেশন। তো সেই ইফেক্টিভ প্রেজেন্টেশনের জন্য কিছু প্রচুর জিনিসপত্র আছে, কনসেপ্ট, যেগুলো মোটা দাগে তোমরা জানো, কিন্তু আমরা এখানে ওগুলো ডিটেলস কথা বলবো যাতে করে আমরা পুরো ডাইনামিক্সটা এটা কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা বুঝি। হ্যাঁ, আচ্ছা, এবং এখানে এই কথাই বলছে যে an effective presentation goes beyond simply relaying the information, মানে তুমি জাস্ট খালি ইনফরমেশন দিচ্ছ সেটাই ইফেক্টিভ প্রেজেন্টেশনের মূল কথা না। It involves in engaging the audience, maintaining their attention and effectively conveying the intended message. তার মানে কি, তুমি একই সাথে তোমাকে অডিয়েন্সকে তোমার সাথে নিতে হবে, এনগেজ করতে হবে, মানে তারা তোমার সাথে সমান তালে চিন্তা করছে এবং তোমার যে মেসেজটা আছে ওই প্রেজেন্টেশনে সেটা যাতে তাদের ভেতরে গেঁথে যায়, এইটা হচ্ছে আমাদের ইফেক্টিভ প্রেজেন্টেশনের মূল উদ্দেশ্য। তাহলে এবং এটার বিভিন্ন সিনারিও আছে, আমরা দেখেছি যে প্রেজেন্টেশন প্রফেশনাল সেটিংয়ে হতে পারে, এডুকেশনাল এনভায়রনমেন্ট যেমন আমাদের এটা, তারপরে পাবলিক স্পিকিংয়ে হতে পারে। তাহলে এটার মধ্যে involves a combination of communication skills, content knowledge, and the ability to connect and engage the audience. তার মানে কি একসাথে অনেক কিছু আসছে, যে তোমার একটা হচ্ছে যে তোমার কমিউনিকেশন স্কিলটা কি, তুমি কিভাবে পৌঁছাচ্ছ তোমার অডিয়েন্সের কাছে সেটা, তারপরে তোমার প্রেজেন্টেশনে কি জিনিসপত্র আছে, তারপরে আরেকটা হচ্ছে যে তোমার অডিয়েন্সকে তুমি কিভাবে এনগেজ করতে পারছো। এটা এক লাইনে আমরা বলে দিচ্ছি, বাট আমরা দেখবো সামনে যে এটা এক লাইনের ব্যাপার না, এখানে অনেক কিছুই আছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে শুরু করবো হচ্ছে কি দিয়ে, বেসিক্স অফ কমিউনিকেশন প্রসেস। এই কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি? সো কমিউনিকেশন, আমি দেখি আমরা ফুল স্ক্রিন পাচ্ছি, এটা আমাদের সবার কাছে ক্লিয়ার না, মানে যারাই আমরা ওদের কথা বলছি যে অপারেট করতে ক্লিয়ার না, যাই হোক অসুবিধা নেই। তাহলে it can be, communication can be summarized as the transmission of a message from a sender to a receiver in an understandable manner. একজন সেন্ডার থাকতে হবে, একজন রিসিভার থাকতে হবে। আচ্ছা, আমরা এখানে কি করছি আসলে? বেসিক্যালি কমিউনিকেশন প্রসেসটাকে একটা সায়েন্টিফিক ওয়েতে দেখার চেষ্টা করছি, যে পিন পয়েন্টিং, যে কোথেকে কোথায় যাচ্ছে, এবং ওইটা বুঝে আমরা উই উইল টুইক ইট কথাটা বুঝি না, মানে টুইক করা মানে ফাইন টিউন করা, একটু এদিকে একটু ওইদিকে। তো আমরা সবাই কিন্তু কমিউনিকেট করি, মানে কমিউনিকেশনের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে উইদাউট ইভেন নোয়িং ইট ইউ আর কমিউনিকেটিং উইথ এভরিওয়ান। হ্যাঁ, এটা স্কিলড কিনা সেটা একটা ব্যাপার, মানে তুমি কথা বলে যদি তোমার ফ্রেন্ড খেপে যায়, that is an obvious sign that you are not really communicating effectively. ঠিক আছে, সো তার মানে কি আমাদেরকে ওই জিনিসগুলো বুঝে এগুলোকে ফাইন টিউন করতে হবে। আচ্ছা, এটা এমন হতে পারে যে ইট ক্যান বি কনসিয়াস অর আনকনসিয়াস। ওই যে যখন তুমি না বুঝে কথা বলছো বা ই করে, আমি এখন কি করছি, আমি কি আনকনসিয়াসলি কথা বলছি? না, কনসিয়াসলি। কারণ আমি আনকনসিয়াসলি কথা বললে দেখা গেল যে আমার মেসেজের যেই কন্টিনিউটি সেটা থাকবে না, মানে আমাকে কিন্তু এটা বারবারই আমার ব্রেনের ভিতরে কাজ করছে যে ইয়েস ইউ হ্যাভ টু স্টে অন দিস। আমার মাথার ভিতরে হয়তো অন্য চিন্তা আসছে যে পিছনে অনেক দৃশ্য দেখা যাচ্ছে, অনেক আরেক পাশে এক্সপ্রেসওয়ে দেখা যাচ্ছে, কি অনেক কিছুই আমার মাথায় আসবে, বাট আই হ্যাভ টু intentionally concentrate and bring back my attention to my audience and the message I want to deliver. সেই কারণে it can be conscious or unconscious, but later আমরা দেখব যে এটাকে আমরা কনসিয়াসনেসের ভিতরে নিয়ে আসতে হবে। intentional or unintentional, মানে আমরা যখন কমিউনিকেট করি সবসময় কিন্তু আমরা যখনই কনসিয়াস থাকি না তখন এটা আনইনটেনশনাল হয়ে যায়। তুমি হয়তো একটা কিছু নিয়ে বিরক্ত, কেউ তোমার এক ফ্রেন্ড এসে তোমার সাথে হেসে তোমাকে উইশ বা কথা বলছে ভাই, কিন্তু তুমি হয়তো তোমার রেসপন্সটা দেখে সে একটু বিরক্ত হয়ে যেত যে আমি হেসে কথা বলছি, সে আমার দিকে কি একটা লুক দিল, তাই না? সো তার মানেটা কি, যে এটা হচ্ছে আনইনটেনশনাল এবং এটার মধ্যে ফিলিংস, থট অ্যান্ড আইডিয়াস আর এক্সপ্রেস।
হ্যাঁ, ফিলিং, থটস এন্ড আইডিয়াস আর এক্সপ্রেসড, এই যে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে নাকি? তোমরা লেট করে আসবে না, এরপর থেকে এই করো, তোমরা সবার একটু ক্ষতি করছে কিন্তু, ঠিক আছে? তাড়াতাড়ি, আমরা জানি যে রাস্তাঘাটে অনেক ট্রাফিক থাকে, একটু আগে বের হওয়ার চেষ্টা করো, গরমটা একটু কম লাগবে। হ্যাঁ, তাহলে আমরা এই দেখো, আমাকে আই হ্যাভ টু রিভার্ট ব্যাক, আমার এই ট্রেন অফ থট কেটে গিয়েছিল, ওটাকে আবার আমার জোড়া লাগাতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমার ফিলিংস, থটস এবং আইডিয়াস, এখানে দেখো তিনটা কিন্তু আলাদা জিনিস। ফিলিংস হচ্ছে ওই মুহূর্তে তুমি কি রকম কি বোধ করছো, কি ধরনের তোমার অনুভূতি। হ্যাঁ, থটস হচ্ছে তুমি কোন মেসেজটা দিতে চাচ্ছ। হ্যাঁ, আর আইডিয়াস হচ্ছে এটা হাউ টু ডু ইট, কিভাবে এটা তুমি করছো, সেই জিনিসগুলো আছে এবং সেগুলো এক্সপ্রেস হয় অথবা চালাচালি হয়, এক্সচেঞ্জ ইন ভার্বাল অ্যান্ড নন ভার্বাল ওয়ে। ভার্বাল মানে হচ্ছে আমি যে কথা বলছি এটা হচ্ছে ভার্বাল, নন ভার্বাল হচ্ছে যখন আমি আমার চোখের দৃষ্টি, আমার হাত নড়ছে, আমি মুভমেন্ট করছি, এগুলো হচ্ছে নন ভার্বাল। হ্যাঁ, তার মানে কি, ইটস এ কোয়াইট আ মাউথফুল, অনেক কিছুই আছে এখানে, বাট এগুলো সম্বন্ধে যদি আমরা কনসিয়াস হই, then we can easily deliver a good or effective presentation. আচ্ছা, তাহলে কি বলছি আমরা এখানে, যে to make it effective we need to grasp মানে হচ্ছে ধরা বা বুঝতে পারা। হ্যাঁ, get the concept and get rid of unconscious unintentional component of the process. তার মানে কি, যখনই তুমি কনসিয়াস হয়ে যাচ্ছ, আনইনটেনশনাল ব্যাপারগুলো চলে যাবে। যে আমি কিন্তু চাচ্ছি, আমি মনে করো একটা ব্যাপার নিয়ে প্রচন্ড রকম রেগে আছি, হ্যাঁ, নট উইথ ইউ গাইস, উইথ সামওয়ান আউটসাইড, কিন্তু আমি যদি এটা কনসিয়াসলি ওটাকে কন্ট্রোল করার না করি, তখন তোমাদের একটা ছোট্ট জেস্টারে হয়তো আই ক্যান বি অ্যাংরি। এইটাই হচ্ছে ইউ আর গোয়িং ফ্রম আনকনসিয়াস কি বলবো এটাকে, এক্সপ্রেশন টু কনসিয়াস এক্সপ্রেশন। ওইটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের জন্য খুব বেশি দরকার। এখানে আমরা কমিউনিকেশনের বেসিক্সগুলো বলছি, কিন্তু এগুলো আমাদেরকে হেল্প করবে ওই যেগুলো আনইনটেন্ডেড, যেগুলো আমরা চাই না, যেগুলো আনকনসিয়াস, সেগুলোকে দূর করে এটার একটা কনসিয়াস প্ল্যান ওয়েতে আমি আমার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাবো। সো যারা ভালো প্রেজেন্টার সবাই এই কাজটা করে, তারা আগে থেকেই এই জিনিসটাকে প্ল্যান করে ওইভাবে তার যেই স্কিলগুলো তার আছে সেগুলোকে নিয়ে সে করে কি, ওই অডিয়েন্সকে মোটিভেট করার, অডিয়েন্সকে ইনফর্ম করার, এগুলো চেষ্টা করে। মানে ব্যাপারটা কিন্তু সোজা না, বাট দ্য কনসেপ্ট ইজ ইজি। যদি আমরা ওগুলোর সম্বন্ধে সচেতন থাকি, উই ক্যান ডু ইট, এবং যত বেশি আমরা প্র্যাকটিস করবো, উই ক্যান ডু ইট ইভেন বেটার। আচ্ছা, তাহলে আমরা এখন কথা বলি টাইপস অফ কমিউনিকেশন নিয়ে। ফার্স্টটাই হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। ইন্ট্রা মানে কি, ভেতরে, ইন্ট্রা ডিপার্টমেন্টাল প্রোগ্রামিং কম্পিটিশন বললাম না, তার মানে ডিপার্টমেন্টের ভেতরে। তাহলে আমরা নিজেদের ভেতরে কিভাবে কমিউনিকেট করছি, হাউ ইজ দ্যাট পসিবল? খুব সহজ পসিবল। কিভাবে পসিবল? সেটা হচ্ছে কি, যে তুমি মনে করে যে এখন আমার কথা শুনছো, অ্যাট দ্য সেম টাইম নিজের মধ্যে চিন্তা করছো, ইন্ট্রাপার্সোনাল। পরীক্ষার হলে যখন তুমি প্রশ্ন উত্তর দিচ্ছ, ইউ আর টকিং টু ইয়ারসেলফ, ইউ আর ফেচিং আউট, বের করে নিয়ে আসছো তোমার মাথায় লং টার্ম মেমোরিতে যে কনসেপ্টগুলো আছে, ওগুলো তুমি বের করে নিয়ে আসছো। সো দ্যাট ইজ ইন্ট্রাপার্সোনাল। এখানে আরও বলছে যে থট প্রসেসিং, তুমি আমার কথা শুনতে এটাকে ইভালুয়েট করার চেষ্টা করছো। তারপরে আছে পার্সোনাল ডিসিশন মেকিং, ওইটা একটু লং টার্ম, যে আচ্ছা আমি তো সেকেন্ড সেমিস্টারে আসলাম, আচ্ছা হোয়াট শুড আই ডু, ওয়ে ডু আই গো ফ্রম হিয়ার, আমি কতখানি স্কিলস পেয়েছি, এইটা নিয়ে তুমি ইভালুয়েট করার চেষ্টা করছো এবং একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করছো। আচ্ছা গত সেমিস্টারে আমার সিজিপিএ তো ভালো হয় নাই, তো আমার সিজিপিএ আর একটু ভালো হতে পারত, তাহলে আমার এখন ভালো করতে হলে কি করতে হবে? এই যে নিজের মধ্যে চিন্তা ভাবনা, এইগুলো হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। ডিটারমিনেশন অফ সেলফ কনসেপ্ট, ওয়ের ডু আই স্ট্যান্ড, আমি একজন স্টুডেন্ট হিসাবে আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমার আর কি করা দরকার, এইটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। ইভেন তুমি যখন ওয়েন ইউ আর ড্রিমিং, মনে করো তুমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছো, ইউ আর কমিউনিকেটিং উইথ ইয়োরসেলফ। মনে করো চারপাশে প্রচন্ড, আমি যেমন মনে করো
অনেক সময় সারাদিন সময় পাই না, শোয়ার আগে একটু নিউজটা করার চেষ্টা করি। আমি এই নিউজ ইন্টারনেট থেকে গ্যাদার করি, আমি কোনো টিভি দেখি না। বাংলাদেশের টিভি দে আর প্যারোটিং, জাস্ট প্যারোটিং বুঝি আমরা তোতা পাখির মতো ওয়েস্টার্ন মিডিয়া যা বলছে, বিবিসি বা ইভেন ইন্ডিয়ান চ্যানেল বা রয়টার যা বলছে ওগুলোই জাস্ট বলতে থাকে। আমার ওইটা দরকার নেই, আমি আসল সোর্সে যাবো। আমি ইন্টারনেটের মাধ্যমে কিছু সাইট আছে। আচ্ছা, এখন আমি অনেক সারাদিন হয়তো সময় পাইনি, শোয়ার সময় মনে হলো যে একটু নিউজটা না শুনে গেল, বাট ওই সময় দেখা গেল যে গাজা নিয়ে প্রচণ্ড কথাবার্তা হচ্ছে। 6 মাসের বাচ্চা মারা গেছে, 6 বছরের একটা মেয়েকে কিছুদিন আগে মেরে ফেলল না, হিন্দ নামে একটা মেয়েকে। হ্যাঁ না, মানে আমি বলছি যে এইগুলো আর কি দে স্ট্যান্ড আউট। এটা তো একেবারে টোটাল অ্যানাইলেশন। মানে আমি জানি না তোমাদের কাছে এই ব্যাপারগুলো এই লাগে কিরকম, যে আমরা যারা স্বাধীনতা যুদ্ধের আগে জন্ম যাবে, মানে আমি তখন 4.5 বছর আমার এইরকম, কিন্তু আমার মধ্যে গ্লিমসগুলো আছে। মানে দূরে মানে বিভিন্ন গোলা বর্ষণ হয়েছে, ধোয়া উঠছে, লোকজন পালাচ্ছে। আমরা যেমন মনে করো ঢাকা থেকে গেছি, প্রথমে বাড্ডায় গিয়ে উঠলাম, বাড্ডা থেকে গেলাম আরো ভেতর দিকে, তোমার এই যে এখন এই জায়গাটাকে পূর্বাচলের আরো ভেতর দিকে, তখন এইগুলো সবই পানি। কিন্তু তখন মানে এখন তো জমি ভরাট টরাট করে বেশ হয়ে গেছে। এই সাঁতারপুর বলতো, এগুলো ইসাপুর, এগুলো বলতে এই পিছন দিকে। আমি জানি নাম এখন এরকম আছে। আমার স্পষ্ট খেয়াল আছে, আমার মা দাদি যখন 80 years old, উনি সহ আবার আমরা তখন ছোট, আমরা হাঁটছি গিয়ে নৌকায় উঠলাম, কিছু দূর গেলাম, আবার গিয়ে আবার হাঁটলাম, কুচুরি পানা, ক্ষেতের আয়, এগুলো আমার স্পষ্ট খেয়াল আছে। মানে এগুলো হচ্ছে স্ন্যাপশট, এই জিনিসগুলো। তো এইগুলো হয় কি অনেক সময় স্বপ্নের ভিতরে ফেরত আসে। এই যে গাজা নিয়ে যখনই আমি একদিন দেখলাম যে আমি সারা রাতেই ঘুমাইলাম, সকালবেলা উঠে দেখি যে বিচ্ছিন্ন স্বপ্ন দেখেছি। তার মানে কি এই যে এগুলো কমিউনিকেশন হচ্ছে তোমার মনের ভিতরে, তোমার মন কাইন্ড অফ আনরেস্টে পৌঁছে গেছে, যে একটা জিনিসটা বিচলিত, সে তখন এই ঘুমের মধ্যেই ওগুলোকে বিভিন্নভাবে তোমার ব্রেইন আনইমাজিনেবল ওয়েতে একটা সিনারিও তৈরি করছে। স্বপ্নের তো আসলে আমরা এখনো ব্যাখ্যা দেওয়ার মতো জায়গায় পৌঁছাই না, কারণ আমরা উই ডু নট নো হাউ ইট ইজ ফর্ম। কিন্তু এইটুকু আমরা বুঝি যে যদি তুমি ভালো জিনিস দেখে ঘুমাও, ভালো স্বপ্ন দেখবা, খারাপ জিনিস দেখে মানে এরকম এই যে ক্রাইসিস, লোকজন মারা গেছে, এগুলো নিয়ে দেখবে তোমার দ্যাট উইল বি, ইউ উইল হ্যাভ এ ডিস্টার্বিং ড্রিম, সামটাইমস নাইটমেয়ার, তাই না? তো তার মানে কি দিস ইজ ইয়োর ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। যেমন তুমি ইউর এইগুলোও অনেক, এখন আমরা প্রচুর সেলফ হেল্প বুক দেখতে পাই, ইউটিউবে প্রচুর দেখতে পাই যে হাউ টু মেক ইট পজিটিভ। আমি বিভিন্ন তোমার রেড ইন্ডিয়ানদের নাম তো আমরা জানি না, আমেরিকার যে আদি ট্রাইব যারা বিভিন্ন গোত্র ছিল, যাদেরকে ইউরোপিয়ানরা ভুলে ইন্ডিয়ান মনে করেছিল, তারা তখন তাদের তো জিওগ্রাফিক সেন্স এরকম ছিল না, তারা জাহাজ চালিয়ে এক জায়গায় পৌঁছে গেছে, গিয়ে দেখি যে লাল চেহারার লোকজন, এইসব রেড নেশনস, তারা কিন্তু আমেরিকান ইন্ডিয়ান বলো, যার মানে আবার ওইদিকে যাচ্ছে, ওরা আমেরিকান নেশনস বলে নিজেদেরকে, দ্য ফার্স্ট নেশনস বলে। তো ওদের ওখানে গিয়ে পৌঁছে দেখলো যে লাল চেহারা, অথচ এরা তো ইন্ডিয়ান হওয়ার কথা, তখন বললো যে এরা রেড ইন্ডিয়ান, একটা ছাপ হয়ে গেল। তো ওদের কথা বলছিলাম কোন সেন্সে জানো? ও, তারা হলো ওই যে ভিশন কোয়েস্ট বলে একটা জিনিস ওরা ব্যবহার করে। ভিশন কোয়েস্ট হচ্ছে কি, এটাকে আমরা ইসলাম ধর্মে আছে কিন্তু, মানে কোনো একটা কিছু তুমি চাচ্ছ আল্লাহর কাছ থেকে, 2 রাকাত নামাজ পড়ে তুমি ঘুমাতে চাও, ডিরেকশন চাচ্ছ। আমেরিকান ইন্ডিয়ানরা ভিশন কোয়েস্ট বলে। এটা কি যে সে কোনো একটা পার্টিকুলার প্রবলেম সলভ করার জন্য বা একটা কিছু সে চিন্তা করছে যে ক্রিয়েটার উইল সেন্ড মি এ মেসেজ, ওরা ক্রিয়েটার বলে, হ্যাঁ, ক্রিয়েটার উইল সেন্ড মি এ মেসেজ। এই যে এই জিনিসটা, দিস ইজ ইয়োর ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। আমার মনে হয় একেবারে পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে, রাইট? নেক্সট যেটা হচ্ছে interpersonal communication. What is interpersonal communication? When you have, there are 2 persons at least, মানে অনেক বেশি হতে পারে, right? This one is also an interpersonal communication, but পারস্পরিক দুইজনে কথা বলছি, ওইটাও interpersonal communication। এবং সেটা কি হতে পারে? কনভারসেশন,
ইন্টারভিউজ, স্মল গ্রুপ ডিসকাশনস, লেকচার্স, বিশাল মনে করো তুমি সারা দেশের জনগণের উপরে জনগণকে তুমি টিভির মাধ্যমে ভাষণ দিচ্ছ, দ্যাট ইজ অলসো ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। ওইটাতে কম্পোনেন্টটা কম, যে যারা ইন্টারপার্সোনাল, যারা অন্য আরেকজন যে রিসিভার যে শুনছে তার মানে রিয়াক্ট করার সম্ভাবনা, রিয়াক্ট করার স্কোপটা একটু কম। কিন্তু এখন আর ওই অবস্থা নাই। ওই যে এখন মনে করো অনেক জায়গায় দেখা যায় বাইরের দেশগুলোতে স্পেশালি মসজিদে তোমার একটা বা ইভেন চার্চেও গির্জা এগুলোতে করে কি বিশের পাশে যখন ইমাম বা প্রেস্ট যেই হোক কথা বলছে, পাশে ওই তোমার টুইটার মেসেজ ডিসপ্লে করছে, হ্যাঁ, যে অনেক দূর থেকে হয়তো সেটা ব্রডকাস্ট হচ্ছে, অনেক দূর থেকে কেউ একজন প্রশ্ন করছে, হ্যাঁ, এরকম থাকে। সো তার মানে কি আমরা আসবো যে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন হ্যাজ টেকেন এ নিউ ডিমেনশন, নতুন একটা মাত্রা পেয়েছে এই ইউজ অফ ইলেকট্রনিক কমিউনিকেশন টেকনিক্স এটার কারণে। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা কথা বললাম যে পাবলিক কমিউনিকেশন। when you are talking to a public, এই পাবলিকের আকার ছোট হতে পারে, বড় হতে পারে, এটাও কিন্তু এক ধরনের পাবলিক কমিউনিকেশন, কিন্তু এক ধরনের, হ্যাঁ, যদিও লিমিটেড অডিয়েন্স। আবার আমি যদি মনে করো ওই জনসভায় ভাষণ দিচ্ছি, ওইটাও পাবলিক কমিউনিকেশন। তো এখানে ডিরেক্ট করছি আর ইনডিরেক্ট করছি। ডিরেক্ট কি, যেটা হচ্ছে তুমি ফেস টু ফেস, এই যে আমি তোমাদের চোখের সামনে আছি। আর যদি আমি ইনডিরেক্ট হলো যখন এটা it is relayed through a media বলতে এখানে বোঝাচ্ছে আমরা মাধ্যম, সেটা কি টিভি, রেডিও, কম্পিউটার, ইন্টারনেট, এইসব। আচ্ছা, এগুলোকে আরো ফার্দার আমরা ভাঙতে পারি কি এরকম সিনক্রোনাস অ্যান্ড অ্যাসিনক্রোনাস। সিঙ্ক কথাটা আমরা বুঝি, তাই না, যে একেবারে যখন বক্তা কথা বলছে সেই সাথে সাথে তুমি শুনতে পাচ্ছ রিয়েল টাইমে, এটা হচ্ছে সিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস হচ্ছে ইউটিউবে যেটা আমরা দেখি, যে কথা মানে বক্তৃতা বা ইভেন্টটা হয়ে যাওয়ার পরে তুমি ওই ভিডিওটা দেখছো, সো দ্যাট ইজ অ্যাসিনক্রোনাস। আর ডিরেক্টলি হচ্ছে ক্লাস লেকচার, বোর্ড মিটিং, সেমিনার, কোর্স সেশন, এখন ট্রাম্পের বিচার চলছে তো এইসব এই জিনিসগুলো হচ্ছে পাবলিক কমিউনিকেশন। আচ্ছা, ইনডিরেক্টের কথা তো বললাম যে পাবলিক অ্যাড্রেসিং ওভার এই জিওগ্রাফিক্যাল এরিয়া। ইভেন ইমেলকেও আমরা বলতে পারি, হ্যাঁ, যে ইনডিরেক্ট পাবলিক কমিউনিকেশন। মনে করো একটা গ্রুপের কাছে তুমি মনে করো, বিশেষ করে যে কোভিড-19 সময় যেটা হয়েছে, মনে করো তোমরা তো অবশ্য কোভিড-19 সময় স্কুল কলেজে ছিল, রাইট? কলেজে কি ক্লাস ওইভাবে হয়েছে যে ওইভাবে বোধহয় হয়নি, কিন্তু মনে করো যে আমরা যারা ইউনিভার্সিটি ক্লাস নিয়েছি একটা গ্রুপ ইমেল ফর্ম করলাম, বা ইভেন হোয়াটসঅ্যাপ গ্রুপও এখনো যেটা হচ্ছে আর কি, এগুলো যে এরকম আমি বললাম যে ক্লাসটা হবে, সো দ্যাট ইজ ইয়োর পাবলিক কমিউনিকেশন। আর ইনস্ট্যান্ট মেসেজিং পেজে এখন আমরা যেটা করি আর কি, পোস্টিং অর চ্যাটিং অন সোশ্যাল নেটওয়ার্ক সাইটস, এই সমস্ত কিছু হচ্ছে আমাদের পাবলিক কমিউনিকেশন। এবার আসলে একটু ব্রড স্কোপে আমরা যদি দেখি, ইন্টারকালচারাল কমিউনিকেশন। আমরা এখন গ্লোবালাইজেশনের যুগে, তাই না, যে ইটস এ গ্লোবাল ভিলেজ বলি আমরা। গ্লোবাল ভিলেজ কথাটা কাকে ক্রেডিট দেওয়া হয়? শুনেছ তো এটা, তাই না? হ্যাঁ, হিলারি ক্লিন্টন। হিলারি ক্লিন্টন এটাকে প্রচলন ঘটান কি করেছিল। তো যাই হোক, মানে গ্লোবাল ভিলেজ মানেই হচ্ছে যে তুমি আসলে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পৌঁছাতে পারো, যে মানে কমিউনিকেশন টেকনোলজি এত উন্নতি করেছে যে ইউ ক্যান ইজিলি রিচ সামওয়ান 1000 miles অ্যাওয়ে ফ্রম ইউ। তো সেই কারণে তখন এই কথাটা চলে আসে যে শব্দ আর সমশব্দ সম্প্রদায় না। সমশব্দ বলতে সমশব্দ দ্রবণ মনে করে কেমিস্ট্রি থেকে, মানে একই ধরনের কালচার, কিন্তু সমশব্দ না, সারা ওয়ার্ল্ডে ডিফারেন্ট কালচার আছে। তো তার মানে কি, অন্য কালচারের সাথে যখন তুমি কমিউনিকেট করছো তখন ওই ধরনের একটা পরিস্থিতি তৈরি হতে পারে যে
আনইনটেনশনাল কিছু মিস্টেকস হতে পারে, তুমি কিছু শব্দ ব্যবহার করছো যেটা তারা লাইক করে না। কয়েকদিন আগে একটা মজার ঘটনা দেখলাম ইউটিউবে, একজন ইন্ডিয়ান, আমি জানি না তোমরা হয়তো দেখে থাকতে পারো, একজন ইন্ডিয়ান ইন্টারভিউয়ার বা টিভি হোস্ট, সে করেছে কি লাল, সবুজ আর কালো শাড়ি পরেছে। আর সে দিচ্ছে হলো ইন্টারভিউ দিচ্ছে একজন ইসরায়েলি স্পোক্স পারসন, সে আবার ব্লু পরে আছে, মানে ওদের পতাকা তো স্টার অফ ডেভিড আর সাথে ব্লুতে উপরে সাদার উপরে, তাই না? তো সে এটাকে একেবারে লিটারালি নিয়ে নিয়েছে, সে মনে করছে ওই ইন্ডিয়ান মহিলা প্যালেস্টাইনকে সাপোর্ট করে কথা বলছে। সে একদম এত অ্যারোগ্যান্ট, সে আবার তাকে বলছে যে সেভ ইট ফর আদার অকেশনস, এখানে না, আমার সাথে না। Even I also wore blue, white and blue. I'm proud of being blue. এরকম কথাবার্তা বলছে। মানে বুঝতেই পারছো যে তার মানেটা কি, এখানে মিসকনসেপশনের জায়গাগুলো আছে। ওই কি বলে টিভি হোস্ট, সে তো নিশ্চয়ই ইচ্ছা করে কেউ, ও আচ্ছা আমি তোমাকে দেখাচ্ছি আমি প্যালেস্টাইনের সাপোর্টার, এইভাবে তো সেই করেনি, মিন করেনি। অথচ সে ধরে নিচ্ছে যে ওরা মানে এত বেশি ওদের ভেতরে এই হেইটটা ঢুকে আছে জুদের ভেতরে, বিশেষ করে জায়নিস্টদের ভেতরে, যে তারা মনে করে যে সারা ওয়ার্ল্ড ইজ ট্রাইং টু সাপ্রেস দ্যাম, মানে সারাক্ষণই একটা তারা এক ধরনের কি বলবো এটাকে, এক ধরনের নিরাপত্তাহীনতার ভিতরে ঢুকছে সারাক্ষণ। হ্যাঁ, তো ওইটাই বলছে যে ইন্টারকালচারাল কমিউনিকেশন এই ব্যাপারগুলো খুবই জরুরি। যে তোমার বিশেষ করে তারপরে এইটা ধরো মনে করো বিজনেসের কনটেক্সটে ধরো, যে বাংলাদেশে এখন বাইরের থেকে প্রচুর লোকজন এসে চাইনিজরা আছে, শ্রীলঙ্কানরা আছে, ইন্ডিয়ানরা আছে। আমি কয়েকদিন আগে দেখলাম যে আমাদের এখানে একটা ছেলে ডোমিনিকান রিপাবলিকের একটা ছেলে 12 ব্যাচে পড়ে। আমি তো অবাক হয়ে গেলাম যে ডোমিনিকান রিপাবলিক হচ্ছে, আমি জানি না তোমরা জানো না কোথায়, হ্যাঁ ক্যারিবিয়ান ইসের ভেতরে সাগরের পাশে অনেকগুলো ছোট্ট একটা প্লেস আর কি, ডোমিনিকান রিপাবলিক, পোর্টো রিকোর পাশে। হ্যাঁ, সো এই ডোমিনিকান রিপাবলিকের ওই ছেলেটা এসে, ওদের ভাষা হচ্ছে স্প্যানিশ। তো সে ক্লাসে হঠাৎ করে দেখছি, আরে একে দেখি তো বাঙালি মনে হয় না। ওদের এইগুলো কি, ওদের মোস্ট অফ দ্য আর কাইন্ড অফ উইথ ব্ল্যাক কমপ্লেক্সিটি। ওদের অরিজিন কিন্তু মানে হিসপ্যানিক অরিজিন, কিন্তু এর সাথে আছে। ওখানে যে জিনিসগুলো হচ্ছে এগুলো আবার হিস্টোরির একটা তোমাদের সাথে কথা বলতে, সেটা হচ্ছে কি মোস্ট অফ দ্য টাইম ক্যারিবিয়ানের লোকজন কালো দেখা যায়। ওয়াই বলতো কেন? সেটা কিছুটা, কিন্তু খুব মানে ওইটা মনে করো কলম্বাস যখন আমেরিকায় অবতরণ করেন, উনি ফার্স্ট কোথায় উনি বলছিল, উনি বলা উচিত না, অত্যন্ত বদমাশি। কলম্বাসের রিয়েল স্টোরি তোমরা পাবা হচ্ছে হাওয়ার্ড জিনের একটা বই আছে, পিপলস হিস্ট্রি অফ দ্য ইউনাইটেড স্টেটস। কলম্বাস যে কিরকম ভয়ঙ্কর লোক ছিল সেটা আর কি, সে তলোয়ারের ধার পরীক্ষা করতেন নেটিভ ইন্ডিয়ানদের, রেড ইন্ডিয়ানদের উপরে। ফার্স্টে গিয়ে নেমেছিল হলো হেইটি দ্বীপে, এখনকার যে হেইটি দ্বীপ এখানে নেমেছে। ওইখানে তখন থাকতে হচ্ছে আরাওয়াক ইন্ডিয়ানস, আরাওয়াক নামে একটা ইন্ডিয়ানদের ট্রাইব থাকতো। তারা অত্যন্ত হসপিটেবল ছিল। ওরা যখন নেমেছে তারা গিয়ে তাদের জন্য খাবার দাবার পানি টানি সব নিয়ে এসছে। তখন আচ্ছা ওইখানে কলম্বাসের সাথে কিন্তু কলম্বাস কিন্তু বেসিক্যালি ইটালিয়ান, কিন্তু সে স্পেনের রানী ইজাবেলার কাছ থেকে সাহায্য নিয়ে 5টা জাহাজ নিয়ে সে আমেরিকার উদ্দেশ্যে তাদেরকে বুঝিয়েছে যে নিউ ওয়ার্ল্ড, ওখানে সোনা আছে, প্রচুর মশলা, বিভিন্ন ধরনের সম্পদ, ওগুলো সব আমরা নিয়ে আসতে পারবো, এইভাবে এই করেছে। ইজাবেলা আবার খুব কানিং কুইন ছিল। জানেন শোনেন কর্ডোয়াতে যে যখন আক্রমণ করে মুসলমানদের বের করে দেওয়া হয়, ইজাবেলা ওয়াজ দ্য ওয়ান হু অর্কেস্ট্রেটেড ইট, ঠিক আছে? অত্যন্ত ধূর্ত মহিলা। সে কি করেছে, কলম্বাসকে একটা ভালো জাহাজ দিয়েছে আর 4টা মোটামুটি চলে এরকম জাহাজ দিয়েছে, এবং ওগুলোর মাঝিমাল্লা কাদেরকে দিয়েছে কারো জানা আছে? খুব ইন্টারেস্টিং, ওর স্পেনের জেলে যেসব কয়েদি ছিল, দাগিয়ে আসেন, এদের সবাইকে পাঠিয়ে। চিন্তা করো, মানে তার রিজনিংটা কি? রিজনিংটা হচ্ছে যে ওয়েল এগুলো যদি মারা যায় আপদ গেল, কারণ আমাদের এখানে এগুলোকে জেলে রেখে খাওয়াতে হতো। যাক, ওখানে যদি হলো যদি জিনিসপত্র নিয়ে আসতে পারলে আসলো, যদি মারা যায় যাক শেষ। মানে তো এই যে মানে ইউরোপিয়ান
মানে এই যে আমরা এখন যেটা দেখি মানে ইউরোপিয়ান কলোনিয়ালিজমের শুরু কিন্তু ওই সময়টা থেকে। তারা সারা ওয়ার্ল্ডকে তাদের নিজেদের এলাকা মনে করে বিভিন্ন জায়গায় দখল করার চেষ্টা করেছে, বিভিন্ন জায়গায় লোক পাঠিয়েছে এবং দাগি আসামিদের পাঠিয়ে দিয়েছে। এই দাগি আসামিরা গিয়ে কি খুব ভালো কাজ করবে না, সেটাই হয়েছে। ইন্ডিয়ানদের সাথে যখন এই যে আমেরিকান ইন্ডিয়ানদের সাথে যখন দেখা হয়েছে রেড নেশনসগুলো, দে ওয়ার ভেরি মাচ হসপিটাবল, খুব নাইস লোকজন। তাদেরকে ওই সময় কলম্বাসের সাথে একজন প্রিস্ট ছিল, 25 বছরের বয়সে একজন প্রিস্ট, একজন যাদব, সে তার ডায়েরি লিখতে আর কি, কলম্বাসের পাশে পাশে করে যেখানে যাচ্ছে ডায়েরি, ওই থেকে কিন্তু আমরা এগুলো জানি আর কি। তার নাম হচ্ছে বার্টালম দে লাস কাসাস, স্প্যানিশ নেম। তার লেখাতে দেখা যাচ্ছে, এটা আবার ওই যে হাওয়ার্ড জিনের বইতে আছে, যে দেখা যাচ্ছে যে কলম্বাস চিন্তা করছেন, ও ভালো হতো এদের সব অস্ত্রগুলো হচ্ছে বেতের বর্ষা, বেত দিয়ে তৈরি, বেতের বর্ষা, মানে খুব স্ট্রং কিছু না, আর আমাদের আছে মাস্কেট রাইফেল, আমরা 50 জনই ওদের 5000-কে কন্ট্রোল করে ফেলতে হবে। এবং তাই হয়েছে শেষে, মানে ওই দেখা গেলো যে আরাওয়াক ইন্ডিয়ানদের ওরা কি করে কয়েকদিনই ওদের চেহারা পাল্টে গেল। আরাওয়াক ইন্ডিয়ানদেরকে ওদের প্রত্যেক ফাইনিংকে বললো যে তোমরা অ্যাকাউন্টস করে অ্যাটলিস্ট মাসে অ্যাকাউন্টস করে সোনা জমা দিতে হবে। ওখানে একটা কি প্রদেশ আছে, নামটা ভুলে গেছি, ওখানে এরকম সোনা পাওয়া যেত, মানে খনির আশেপাশে। ওইটা ওরা জানতো, ওদের বলছে যে না দিলে তোমাদের বিপদ আছে। কি বিপদ? ওই যে হাত কেটে ফেলে, এই করে তলোয়ারের ঘাত হইতে পারে, এবং তাদের মধ্যে যারা একটু সুঠাম তাদেরকে দাস হিসাবে ইউরোপের বাজারে বিক্রি করা শুরু। তখন যেটা হলো যে 200 বছরের মধ্যে এই ইউরোপের দেখা গেল যে আরো এক জনসংখ্যা নাই 200 বছর, মানে কলম্বাসের এই পর থেকেই মোটামুটি 5000 ছিল তাদের সংখ্যা, ওই পাবলিক লেখা থেকে জানা যায়। কিন্তু এই যে ওদের সাথে ওরা তো, তুমি এসে একটা জনগণের উপর, যেটা যে প্যালেস্টিনিয়ানদের ক্ষেত্রে যেটা হয়েছে যে তুমি বাইরে থেকে এসে আমার জায়গা নিয়ে নিবা, আমার সাথে খারাপ ব্যবহার, আমাকে নিচু করে রাখবা, দমিয়ে রাখার চেষ্টা করবো, আমি এটা মানবো? তখন আমি যেভাবে হোক এটা আমি একটা প্রতিবাদ করবো, একটা সহিংস প্রতিবাদ হয়। ওইটাতে দেখা গেল যে ওরা ওদেরকে মেরে ফেলতে শুরু করলো। তখন দেখলো যে এই রেড নেশনস আরো একটা দেখলো যে এখান থেকে মুক্তি নেই। ওরা করলো কি, কিছু ওই দ্বীপ ছেড়ে চলে গেল, কিছু তাদের বাচ্চাদেরকে বিষ দিয়ে মেরে ফেললো, যে এদের হাতে পাওয়া যাবে না। এরকম 200 বছর পরে দেখা গেল যে ওই হেইতি দ্বীপের কোনো আরাওয়াক ইন্ডিয়ান নাই। ওই জায়গাটা ফুলফিল করার জন্য কাদেরকে নিয়ে আসা হলো? ব্ল্যাকদেরকে, এসে থেকে আফ্রিকা থেকে। মানে এই ওই সময়টা আমি তোমাদেরকে ইতিহাসের জ্ঞানটা দিচ্ছি কেন, যে এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার, প্লাস আমি এখানে একটা টেকনিক খাটাচ্ছি, এটাকে বলে, আমরা সামনে দেখবো স্টোরি টেলিং। তোমার অডিয়েন্সকে এনগেজ রাখা। হ্যাঁ, তো এই যে এইরকম মনে করো এটা ইউরোপ, এটা হচ্ছে মনে করো আফ্রিকা, এটা হচ্ছে আমেরিকা, এটা মনে করো সাউথ, এটা নর্থ। এরা করতো কি, ইউরোপ থেকে জাহাজ চালিয়ে এখানে আসতো, এসে বিভিন্ন বা এদিক থেকে এখানে এসে স্লেভদেরকে, মানে ওদেরকে স্লেভ বানাতো, ইসেদের যারা সুঠাম দিয়ে এদেরকে ধরে নিয়ে তারপর থেকে জাহাজ চালিয়ে আবার ইসে নর্থ আমেরিকার এই যে সাউথের যেই রাজ্যগুলো, এই সাউথের, এটা অনেক পরের কথা, কলম্বাসের অনেক পরের কথা, মনে করো 1600s-এর দিকে, তখন থেকে শুরু আর কি। এখানে গিয়ে ওখানকার যে হোয়াইট সেটেলার, এরা আবার গেছে কোথেকে, ওই ইউরোপ থেকেই। ওইখানে গিয়ে তারা এরকম প্ল্যান্টেশন বুঝিত আমরা না, খামার কি করেছে, যে খামারগুলোর হচ্ছে যে তুলা চাষ করে, আর ওইখানে এই স্লেভদেরকে তারা কিনে নিয়ে ওদেরকে খাটত। আচ্ছা, এখান থেকে আবার ওই ব্যবসায়ীরা যারা স্লেভদের বিক্রি করেছে, তারা আবার বিভিন্ন জিনিসপত্র কিনে নিয়ে তারা করলো কি, ইউরোপের বাজারে গিয়ে এটা বিক্রি করলো। এই যে এটাকে বলা হচ্ছে ট্রায়াঙ্গুলার ট্রেড। ইকোনমিক্সেও পড়ানো হয়, হিস্ট্রিতেও পড়ানো হয়, ট্রায়াঙ্গুলার ট্রেড। এটা ট্রায়াঙ্গুলার মতো তৈরি হচ্ছে না? তো এইটার ফলে যেটা হয় যে তোমার ওই কালোদের পপুলেশন এই জায়গাগুলোতে, বিশেষ করে ক্যারিবিয়ান, এই জায়গাগুলো হচ্ছে ক্যারিবিয়ান আইল্যান্ডসগুলো, এই আইল্যান্ডসগুলো এখন সম্পূর্ণভাবেই ব্ল্যাক অধ্যুষিত, কারণ এদেরকে ওখানে নিয়ে প্ল্যান্ট করা হয়েছিল। আচ্ছা, জ্যামাইকা এবং এই জায়গাগুলোতে ইন্ডিয়ান এবং ব্ল্যাক পপুলেশন আছে। এই ইন্ডিয়ানদেরকে কারা নিয়ে গিয়েছিল? ব্রিটিশরা। ওই শ্রীলঙ্কা, তামিলনাড়ু এদিক থেকে নিয়ে ওদেরকে ওখানে নীল চাষের জন্য ওখানে নিয়ে যায়। হ্যাঁ, এখন নিয়ে যাওয়াতে যেটা হতো, জেনারেশনের পর জেনারেশন এখানে বসবাস করতে করতে
দুইটা জনগোষ্ঠী দাঁড়িয়েছে এবং এদের মধ্যে একটা বিরোধ আছে। সেই বিরোধটা কি, যে তারা সরকারের কন্ট্রোল নিয়ে একটা বিরোধ আছে। জ্যামাইকাতে তারপর মনে করো সুরিনাম আরেকটা আছে, গায়ানা আরেকটা দেশ আছে। এইগুলোতে দেখা যায় যে ব্ল্যাক আর ইন্ডিয়ান পপুলেশন পাশাপাশি। তোমরা দেখেছো ক্রিকেটারদের দেখেছো বিভিন্ন, তাই না, যে এই ক্রিকেটাররা যে শুকনা পাতলা মতো দেখতে ইন্ডিয়ান কিন্তু ইংলিশে কথা বলে। হ্যাঁ, এরা হচ্ছে যে গায়ানিজ বা জ্যামাইকান এসব। তাহলে এই যে মানে কলোনিয়ালিজমের কারণে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন কালচারের কিন্তু অনেক ডিস্ট্রাকটিভ চেঞ্জ হয়েছে, অনেক ডিভাইসিভ ব্যাপার তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় মারামারি কাটাকাটি এইসব, এবং জনগোষ্ঠীর মধ্যে বিরোধ। এই জিনিসগুলো চলে আসছে কিভাবে? এই জিনিসগুলো তোমার মানে আমি প্রেজেন্টার হিসাবে তোমার উপর কিভাবে প্রভাব ফেলবে, তোমাকে এই জিনিসগুলো জানতে হবে। মনে করো তুমি খুব ভালো একজন সফটওয়্যার ডেভেলপার, তোমাকে একটা মনে করো হাওয়াইতে তোমাকে একটা কনফারেন্সে ডাকা হয়েছে, তোমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সো তোমার তখন প্রেজেন্টার হিসেবে তোমার কিছুটা হলেও দায়িত্ব যে হাওয়াইয়ের লোকজন তাদের অরিজিনটা কি, তারা কিভাবে কথা বলে, তাদের কালচারটা কি, এগুলো সম্বন্ধে জানা। ওই জায়গায় চলে আসে হচ্ছে ইন্টারকালচারাল কমিউনিকেশন। ঠিক আছে? আচ্ছা, এবং ইট ওয়ারেন্টস আমরা চাই a thorough understanding of a particular culture, country and its communication patterns and practices. ওরা কিভাবে কমিউনিকেট করছে সেই জিনিসগুলো। যেমন মনে করো বাংলাদেশে দেখবে যে অনেক বিদেশি যারা আসে বাংলা ভাষা শিখে আসে, বিশেষ করে আমেরিকান এমবেসি, ফ্রেঞ্চ এমবেসি, এদের যে লোকজন দেখবে যে অনেকেই আছে বাংলায় কথা বলতে পারে, মানে একদম আমেরিকা থেকেই তারা বাংলা শিখে তারপরে আসে। কারণটা কি? কমিউনিকেশনের সুবিধার জন্য, ইনফরমেশন গ্যাদারিং এর সুবিধার জন্য। হ্যাঁ, আমেরিকান এমবেসি থেকে গভীর রাতে গাড়ি বের হয় সারা ঢাকা শহর করে, কিন্তু কারণ কি, যে কোথায় কি হচ্ছে সেটা তারা খবর রাখে। সরকারকেও অনেক সময় সতর্ক করে, অনেক সময় তাদের নিজের দেশে। বিশেষ করে এই জিনিসটা অনেক বেশি ট্রু ছিল হলো 1990s-এ। আমার এক ক্লাসমেট আমেরিকান এমবেসিতে সিকিউরিটি চিফ হিসেবে কাজ করতো। ও বলেছে যে মেরিনদের একটা গ্রুপ রাতে টহল দিত সারা কোথায় কি হয়, তখন এরশাদ ক্ষমতায় যে কোথায় কি হচ্ছে, মানে জাস্ট খবর রাখা। ওগুলোও আরো ব্যাপার আছে যে তুমি তোমার কি বজায় রাখার জন্য, যে তুমি একটা দেশে আছো, এই দেশ কি তোমার এগেনস্টে যাচ্ছে কি হচ্ছে, এগুলো বোঝার জন্য। মানে এই কালচারাল কমিউনিকেশন ব্যাপারটা কিন্তু সবসময় খুব নির্দোষ, সবসময় খুব নিষ্পাপ। আমাদের দেশের যেমন হচ্ছে আমাদের দেশে কি হচ্ছে সেটা বাইরের দেশকে জানানো হচ্ছে। হ্যাঁ, আমাদের সিকিউরিটি একটা হচ্ছে প্রবলেম হবে না। হ্যাঁ, এটা তো মানে জিনিসটা হচ্ছে কি, এটা ওরা ওদের জন্য করছে, ওদের সাথে করছে। আর তুমি এখন ধরতে পারো আমাদের লোকজনকে যে কেন আমাদের সিক্রেট গুলো বাইরে চলে যাচ্ছে, কিন্তু ওরা তো করবেই এটা। আমরা এদেরকে সুযোগ দিচ্ছি কেন, এটা হচ্ছে ব্যাপার, তাই না? মানে এখন আমেরিকানদের সারা ওয়ার্ল্ডে তোমার প্রায় 170টার মতো মিলিটারি বেজ আছে। ওয়াই? এবং সেটার জন্য এমবেসিগুলোতে প্রচুর লোকজন থাকে যারা ওই কালচারগুলোকে বোঝার চেষ্টা করে, সেখানে কোনো আমেরিকা বিরোধী কাজ হচ্ছে কিনা বা লোকজন খেতে যাচ্ছে কিনা, এই জিনিসগুলো করার চেষ্টা করে ইনফরমেশন গ্যাদারিং। এই যে তোমার ওদের যে গোয়েন্দা সংস্থা আছে না, সিআইএ, এফবিআই বাইরে আসে না খুব একটা, সিআইএ বাইরে আসে। ঠিক আছে? তো এই যে মানে এই ব্যাপারগুলো পুরোপুরি কালচারাল কমিউনিকেশনের কনসেপ্টের উপর। এখন তুমি একজন প্রেজেন্টার হিসাবে, একজন ইন্ডিভিজুয়াল হিসাবে এত জটিলতার, তুমি তো আর স্পাইং এর কাজ করছো না সেটা, কিন্তু এইগুলো একটু মানে থাকা ভালো, মানে একটু মানে নলেজে থাকা ভালো। আচ্ছা, তারপরে আরেকটা ব্যাপার আছে যেটাকে আমরা বলছি হলো কালচারাল ব্যাগেজ। কালচারাল ব্যাগেজ হচ্ছে কি বেসিক্যালি কি, সেটা কারো আইডিয়া আছে? ব্যাগেজ কথাটা এখানে খারাপ অর্থে ব্যবহার হচ্ছে, মানে তোমার কালচারাল যেই নেগেটিভ জিনিসগুলো সেগুলোকে যখন তুমি তোমার ভেতরে রয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি কালচারাল ব্যাগেজ। আচ্ছা, এইখানে মূলত ইন্টারকালচারাল কমিউনিকেশনের ক্ষেত্রে কালচারাল ব্যাগেজটা হচ্ছে তুমি যখন অন্য কালচারকে দেখছো, তুমি এটাকে নিচু করে দেখছো,
এইটা হচ্ছে মানে রেসিস্ট হইতে দেখছো কিনা। রেসিস্ট মানে যে হোয়াইট শুধু ব্ল্যাককে দেখছে সেটা কিন্তু না। আমিও একজন রেসিস্ট হতে পারছি, বাইরের সব লোকই খারাপ, সব হোয়াইট লোকই খারাপ, এরকম যদি আমি চিন্তা করি, আই এম অলসো বিং রেসিস্ট। ঠিক আছে? সো এই যে এই ব্যাপারটাকে আমরা বলছি হলো কালচারাল ব্যাগেজ, বা একটা কালচারের অনেক কিছু আছে যেগুলো ঠিক সমসাময়িক ইন্টারন্যাশনাল ইস্যুর জন্য মানে এখন তো একেবারে ইসরায়েল হচ্ছে একেবারে প্রাইম এক্সাম্পল এইগুলো সব কিছুরই কালচারাল ব্যাগেজে। তারা মানে মনে করে যে প্যালেস্টিনিয়ানরা হচ্ছে মানে জন্তুর অধ, এরকম মানে which is really really reprehensible, মানে খুবই একটা আপত্তিকর একটা ব্যাপার, তাই না? যে একটা মানব গোষ্ঠীকে তুমি মানুষই মনে করছো না। মানে কয়েকদিন আগে একজনের সাক্ষাৎকার দেখলাম, মানে একজন সে জায়নিস্ট ছিল, মানে খুব ইসরায়েলি সংবিধান করতো, কিন্তু সে পরে আস্তে আস্তে একজন র্যাবাই, সে র্যাবাই হচ্ছে ওদের জুইশ প্রিস্ট, মানে জুইশদের পাদ্রী বা ইমাম যেটাই বলো। সে আমেরিকান টেলিভিশনে এসে বলছে যে সে দেখছে যে একটা প্যালেস্টিনিয়ান বাচ্চার হাত কেটে গেছে, রক্ত করতেছে, তখন সে তাড়াতাড়ি ওকে নিয়ে দুইটা ইসরায়েলি পুলিশ অফিসার ওখানে দাঁড়ানো, তাদের কাছে গেছে, কি বলছে ক্যান ইউ হেল্প দিস চাইল্ড, তারা বলছে মানে, এবং সে হিব্রুতে কথা বলছে, তো সে ওরাও বুঝেছে যে হচ্ছে জু, তো ওরা বলছে কি ইটস নান অফ ইউর বিজনেস, লেট হিম গো, দে উইল টেক কেয়ার অফ দেমসেলভস। এই যে একটা মানে রেসিস্ট অ্যাটিটিউড যে আমাদের এর নিয়ে মানি করার কিছু নাই, এর নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, এরা দে আর নট হিউম্যান বিংস, এগুলো হচ্ছে অ্যানিমাল। এই ধরনের যে ভয়ঙ্কর রকম যে এগুলো হচ্ছে রেস, মানে কালচারাল ব্যাগেজটা কিন্তু মাইল্ড থেকে ডেঞ্জারাস হতে পারে। ডেঞ্জারাসটা যেটা আমরা দেখতে পাচ্ছি আমি ইসরায়েলে, এর আগে সাউথ আফ্রিকাতে ছিল, এর আগে আমেরিকাতে যখন এই যে কালোদেরকে স্লেভ হিসাবে রেখে তখন যে পরিমাণ খারাপ হয়েছে, লিঞ্চিং কথাটা বুঝো তোমরা, জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারা, এইগুলো হয়েছে আমেরিকাতে, ইউরোপেও অনেকবার হয়েছে। তো এগুলো হচ্ছে ওদের কালচারাল ব্যাগেজ। ইউরোপিয়ানদের ভেতরে যেই বাইরের লোকজনের প্রতি যে একটা এটা কিন্তু রূপ অনেক গভীরে, বাইরের লোকজনদের যারা তাদের মতো না, তারা মনে করে দে আর গড গিফটেড উইথ ব্লু আইজ, ফেয়ার কমপ্লেকশন, টল, এর মানে হচ্ছে এটা তারা হচ্ছে বেস্ট নেশন অন দি আর্থ, এটা হচ্ছে কালচারাল ব্যাগেজ। ঠিক আছে? সো ওদের কনটেক্সটে তুমি এটা দেখতে পারো, কিংবা আমাদের ভেতরেও আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আমাদের ভেতরে কিছু আছে কিনা, যে আমরা অন্য নেশনকে, অন্য গোষ্ঠীকে এইভাবে দেখছি। এবং যখন তুমি এটা তুমি অ্যাজ এ প্রেজেন্টার এগুলো নিয়ে যখন তুমি ডিল করতে হবে, কখন তুমি তোমার অডিয়েন্সকে কোনোভাবেই এই জিনিসটা বোঝাতে চাও না যে তুমি আসলে ভেতরে একটা ইউর হারবারিং মানে হচ্ছে যেটা তুমি ধারণ করছো এই ধরনের রেসিস্ট আইডিয়া, অত্যন্ত খারাপ জিনিস। ঠিক আছে? যদিও অনেকেই ওপেন, ট্রাম্প হ্যাঁ, মানে আমার খুব সুবিধা হয়েছে, মানে খুব ইজি একটা অন্য কোনো উদাহরণ মাথায় না আসলে আমি ট্রাম্পকে টেনে আনতে পারি। সো তাহলে আমরা বুঝলাম না, কালচারাল ব্যাগেজ হচ্ছে যে কোনো কালচারের নিজস্ব কিছু ধ্যান ধারণা যেগুলো পুরনো, নেগেটিভ এবং মানুষের ক্ষতি করে, বা কালচারাল যে ভ্রাতৃত্ববোধ এইটাকে বাধা দেয়, এটাই হচ্ছে কালচারাল ব্যাগেজ। হ্যাঁ, স্টেরিওটিপিক্যাল। আচ্ছা, স্টেরিওটিপিক্যাল মানে হচ্ছে ছাঁচ, মানে একটা ছাঁচ তৈরি হয়ে গেছে, এটা ভাঙার মতো না, মানে কোনো কিছু একটা আইডিয়া সম্বন্ধে যখন দেখা যায় এটা একদম মানে একটা কাঠামো নিয়ে নিয়েছে, এটা ভাঙা যাচ্ছে না, এটাকে আমরা বলি স্টেরিওটিপিক্যাল। এটা স্টেরিওটিপিক্যালটা অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়, তোমার আইডিয়া, রাইটিং স্টাইল, চিন্তা ভাবনা, দেখার ভঙ্গি, সমস্ত কিছু। এথনোসেন্ট্রিক। আচ্ছা, হ্যাঁ, সরি, আই আসলে এইগুলো মানে কি করা উচিত ছিল। স্টেরিওটিপিক্যাল হচ্ছে এরকম মানে খুবই একপেশে কিছু আইডিয়া। এথনো মানে হচ্ছে এথনিক গ্রুপ থেকে এসছে, এই জাতিগোষ্ঠী। এথনোসেন্ট্রিক, তোমার জাতিগোষ্ঠীর উপর ধরে তুমি বাকিদেরকে খারাপ মনে করছো, বা বাকিদের চেয়ে তুমি উপরে এটা মনে করছো, এটা হচ্ছে এথনোসেন্ট্রিক। ওয়ার্ল্ড ভিউ মানে হচ্ছে এই দৃষ্টিভঙ্গি, তুমি কিভাবে বিশ্বকে দেখো, সারা বিশ্বকে দেখো কিভাবে, এই জিনিসটাই হচ্ছে হলো
এবং ইটস ফ্রম দ্য পয়েন্ট অফ ওয়ানস ওন কালচার, মানে তোমার কালচারের দৃষ্টিভঙ্গিতে তুমি নিজেকে সুপ্রিম মনে করে বা বেস্ট মনে করে তুমি অন্যদেরকে যখন নিচু করে দেখছো, এই জিনিসটা হওয়া উচিত না, ঠিক আছে? সেইটাকে আমরা বলছি হলো কালচারাল প্র্যাকটিস। ক্লিয়ার? দেখি আজকে কতখানি সময় আছে। মোটামুটি আচ্ছা, মেকানিক্স অফ কমিউনিকেশন। মেকানিক্স মানে কি? এখানে আমি মেকানিক্স কোন অর্থে ব্যবহার করেছি? একটা মেশিন কিভাবে কাজ করে ওইটাকে আমরা বলছি মেকানিক্স অফ। মেকানিক অ্যাজ এ পার্সন যে মেশিন ঠিক করে বা মেশিনের কেয়ার নেয়, কিন্তু এখানে মেকানিক্স বলতে বোঝানো হচ্ছে যে একটা পার্টিকুলার সিস্টেম, একটা কমিউনিকেশন উইথ একটা সিস্টেম, তাই না? যে আমি কথা বলছি, আরেকজন উত্তর দিচ্ছে, কিন্তু এটা কিভাবে কাজ করে সেটা বোঝানোর আমরা চেষ্টা করছি। এই জন্য এটা হ্যাঁ এখানে ও আচ্ছা, না আমি পার্সন হিসেবে বলছি না, আমি এখানে এই পুরো বিষয় হিসেবে বলছি যে এটা কিভাবে কাজ করে, ওই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি। হ্যাঁ, সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা নিয়ে কথা বলছি। আচ্ছা, এখানে আমরা প্রথম থেকে শুরু করি। আচ্ছা, অবশ্য এই দিকে খেয়াল করো। এখানে দেখো, মানে নর্মালি আমরা এখানে দুজন নিয়েছি, একের অধিক থাকতে পারে। এটা হচ্ছে কমিউনিকেটর, সে হচ্ছে কমিউনিকেটর, সে মেসেজ পাঠায় আর একজন উত্তর দেয়। আচ্ছা, সেটার জন্য কি কি দরকার? তার ভিতরে এই জিনিসগুলো থাকা দরকার। তার ভিতরে যে রিসিভার বা রিসেন্ড করছে মেসেজ, তারও ওগুলো থাকা দরকার। কমিউনিকেশন স্কিল, ফিজিক্যাল স্টেট। আমি তোমাদেরকে কিন্তু পরীক্ষায় এত কিছু মনে রাখতে বলবো না, এটা জাস্ট তোমাদেরকে দেখানো আর কি। কমিউনিকেশন স্কিলস, ফিজিক্যাল স্টেট, ইমোশনাল স্টেট, এগুলো তো আমরা বুঝতে পারছি কি? বুঝতে পারছি। ইমোশনাল স্টেট হচ্ছে তুমি তোমার ওই মুহূর্তে কি ফিল করছো, এক্সপেরিয়েন্স কি তোমার, সেটা অ্যাটিটিউড, তুমি কিভাবে তাকাচ্ছ, কিভাবে দেখছো সেকে। মেমোরি হচ্ছে তোমার এক্সপেরিয়েন্স থেকে আসছে, মানে আমরা কিন্তু সবাই যখনই কমিউনিকেট করি উই আর ইউজিং আওয়ার মেমোরি। মেমোরি কোন সেন্সে? এটা একটা এক্সপেরিয়েন্সের কনটেক্সটে যে তুমি এই পার্টিকুলার সিচুয়েশনে, আমরা বাচ্চারা কি করে দেখবে যে বাচ্চাদেরকে আসলে করা এত সোজা কেন? মনে করে যে আমরা বিভিন্ন সন্ত্রাসীদের দেখি না, টোকাই সাগরের নাম শুনেছো তোমরা? 90s এর শেষ দিকে, অবশ্য তোমরা তখন আসলে 90s এর শেষের দিকে এরকম টোকাই ছিল। টোকাই বলতে আমরা বুঝি না যে ছিন্নমূল বাচ্চা বিভিন্ন জায়গা থেকে যে জিনিসপত্র নিয়ে টুকিয়ে নিয়ে বিক্রি করে, তাই এরকম একটা ছেলে হঠাৎ করে প্রচন্ড রকম দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে গেল। তো তার নাম হলো টোকাই সাগর। মানে এটা হচ্ছে কি তার অরিজিনটাই, মানে এগুলো খুব ইন্টারেস্টিং ব্যাপার যে অরিজিনটাকে আমরা কিভাবে কি বলে এটা সিম্বলিক্যালি লিখি, সিগনিফাই করি, সেটা একটা ব্যাপার। আরেকজনের নাম ছিল মুরগি মিলন। এখন সে কি আসলে মুরগির ব্যবসায়ী ছিল না এটা আমি অবশ্য জানি না। এই যে এই নামগুলো, যেমন আমরা যখন আমাদের বয়সী ছিলাম বা একটু ছোট ছিলাম, তখন বিএনপি সরকারের সময় জিয়া মারা যাওয়ার পর একজন সন্ত্রাসী খুব নাম করে, তার নাম হচ্ছে হলো গালকাটা কামাল। হ্যাঁ, তোমাদের বাবা মাকে জিজ্ঞেস করলে দেখবে নাম। এই যে এই মানে এগুলো ছিল না যে কালাজাহাঙ্গীর। হ্যাঁ, কালাজাহাঙ্গীরও 90s এর শেষের দিকে বা 2000 এর প্রথম দিকে। হ্যাঁ হ্যাঁ, কালাজাহাঙ্গীর বলো স্যার, এটা কিনেছিল কিসের ভিতরে? হ্যাঁ, ডেফিনেটলি। হ্যাঁ, সবগুলোই। মানে যখনই তুমি একটা মানুষকে কি করে, মানে কিছু কিছু প্রচলিত হয়ে যায়, বাট এটা অরিজিন তো আসলে কাইন্ড অফ ইসরা রেসিস্ট ব্যাপার না, একদম মানুষকে তুমি কালো বলছো, ঠিক না, তাই না? আইডেন্টিফাই সুবিধার জন্য বলো যে অন্য আরেকটু ভদ্র ভাষায় বলো, একটু শ্যাম বর্ণ, মানে কিন্তু মানে হ্যাঁ, যদি এখন মনে করো একজন ক্রিমিনালের প্রোফাইল তুমি তৈরি করছো, তখন একটু আসতেই হবে যে গায়ের কালার কি বা এরকম একটা কিছু আসতেই হবে, তাই না? সেই কনটেক্সটে হতেই পারে।
আচ্ছা যাও আমরা একটু বেশি দূরে সরে যাচ্ছি। তো মেমোরি এবং এক্সপেকটেশন মানে কি, তুমি যখন একটা কথা বলছো, আমি যখন তোমাদের সাথে কথা বলছি, আমি তোমাদের কাছে কি আশা করছি? অ্যাটেনশন। ভেরি গুড। সো তার মানে কি, ওই যখনই তুমি কমিউনিকেশন প্রসেসটা শুরু হয়, একটা এক্সপেকটেশন থাকে যে আরেকজন কিভাবে এটাকে উত্তর দিচ্ছে। ওই সেম জিনিসগুলো, এগুলোকে আমরা বলতে পারি কাইন্ড অফ অ্যাট্রিবিউট, মানে একটা ক্যারেক্টারিস্টিক্স একজন সেন্ডারের বা একজন যে কমিউনিকেট করতে যাচ্ছে তার, সেটা আরেকজনের মধ্যে আছে। আচ্ছা, মাঝখানে কি আসছে? মাঝখানে হচ্ছে এই চ্যানেল বলতে বোঝানো হচ্ছে কি ওয়েতে যোগাযোগ করছে। এগুলো নিয়ে আমরা সামনে আলাপ করবো। এই চ্যানেল, এই মাধ্যমটাকে বলছি আমরা চ্যানেল। আচ্ছা, ফ্রেম অফ রেফারেন্স, এটা হচ্ছে যে কনটেক্সটটা, যে আমি তোমাদেরকে নিশ্চয়ই এমন কোনো ভাষায় যদি কথা বলি যে তোমাদের মনে করো আমি হাউস লাইফ ইন নিউ ইয়র্ক সিটি এরকম একটা কিছু নিয়ে কথা বলা শুরু করলাম, হ্যাঁ, যদিও তোমরা ইউটিউবে দেখার কল্যাণে অনেকখানি পরিচিত হয়তো নিউ ইয়র্ক সিটির সাথে, বাট ওইখানে লাইফ কীরকম সেটা তোমাদের কাছে আমি ওইভাবে আমি মনে করো একটা কিছু ঘটনা বর্ণনা করলাম, তোমাদের কাছে আমি ওইভাবে রেফারেন্স বা ওই ধরনের কী বলবো এটাকে রিফ্লেকশন বা রেসপন্স পাবো না, কারণ ইউ গাইজ আর নট দেয়ার। ঠিক আছে? তো তাহলে কি ওই ফিটাকে আমরা বলছি ফ্রেম অফ রেফারেন্স, যে কনটেক্সটটা কি, তুমি কোন কনটেক্সটে, যখন তুমি ভালো কমিউনিকেটর হতে চাও or presenter হতে চাও, you have to know the context, যে আমার যে টার্গেট অডিয়েন্স, আমরা আসবো সামনের 4 নম্বর চ্যাপ্টার আছে অডিয়েন্স অ্যাসেসমেন্ট, যে আমার এই অডিয়েন্স কেমন, তাদের ক্যারেক্টারিস্টিক্স কি, তাদের ভাষাগত দক্ষতা কি, তাদের কালচারাল ব্যাকগ্রাউন্ড কি, এই জিনিসগুলো বুঝে আমাকে মেসেজ ডেলিভার করতে হবে। আমি নিশ্চয়ই মানে এমন কারোর সাথে মানে, তার মানে কি, এটা যদি এটা না করো তুমি, যেটা হবে যে একটা ক্যাওস তৈরি হবে, বা তুমি এমন একটা কিছু বললা যেটা সেন্সিটিভ ভাবে সবাই নিয়ে নেবে, সবাই বলে না এটা তো অত্যন্ত রেসিস্ট কথাবার্তা বা অনেক কিছুই হতে পারে। হ্যাঁ, তো যেমন মনে করো আমি ইসের কথা বলি, যে আমরা কুরবানি নিয়ে যদি কথা বলি, pretty much all of us are very much aware and very much used to this, তাই না? কুরবানির কনসেপ্ট নিয়ে মুসলিম দেশ হিসাবে, বাট এটা যে তুমি আমেরিকাতে গিয়ে, আমেরিকাও এখন কাইন্ড অফ সেন্সিটাইজড হচ্ছে আস্তে আস্তে, যে ও মুসলমানরা কুরবানি, এই বা আমাদের পাশে হিন্দুদের কি বলে ইসের কি বলে ইন্ডিয়ান পপুলেশন, মানে কিছুদিন আগে যেটা হয়েছে বোধহয় গত বছর বা তার আগের বছর, কার একজন মুসলমানের ফ্রিজে গরুর মাংস আছে, এইটা শুনে গিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলছে। দিজ আর অফকোর্স ভেরি এক্সট্রিম থিং, তাই না? বা আমরা যদি মনে করি যে বাংলাদেশে কেউ বাজারে শুকরের মাংস বিক্রি করছে, তার মানে কি এগুলো হচ্ছে তোমার ফ্রেম অফ রেফারেন্স, যে তুমি যেই কালচার নিয়ে কথা বলছো। আচ্ছা, কোরবানির কথাটা আমি বলি, যদি মনে করো ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে তারা এটাকে সরাসরি একটা লেবেল দিয়ে দেবে কি, ক্রুয়েলটি টু অ্যানিমালস। তুমি একটা জানোয়ারকে, একটা অ্যানিমালকে হত্যা করছো না, কিন্তু তারাও তো খায়। হ্যাঁ, তাহলে কি মানে এইগুলো হচ্ছে যে ফ্রেম অফ রেফারেন্স, যে তারা কিভাবে এটা চিন্তা করতে অভ্যস্ত। বা একটা সময় গেছে যে কালোরা যে তোমার সাথে একই সিটে বসতে পারবে, আমেরিকাতে যেটা হয়েছে, ওই ভদ্রমহিলার নামটা ভুলে গেছে, মানে সিভিল রাইটস মুভমেন্টের সময় সে প্রথম জোর করে মানে সিট ছেড়ে দেয়নি, সে একজন কালো হয়ে বাসের মাঝখানে বসেছিল, রোজা পার্কস তার নাম। হ্যাঁ, আমার আমেরিকান হিস্ট্রি করে 2টা কোর্স করা আছে, তো মানে আমার আন্ডারগ্রেডে এগুলো নিয়ে যথেষ্ট কিছু, probably that is why I am able to do this, মানে এত কিছু রেফারেন্স জানতে পারছি। রোজা পার্কস বললো যে না, আমি কেন সিট ছেড়ে দেবো, আমি আই এম সিটিজেন লাইক ইউ। ওই তখন থেকে স্ফুলিঙ্গ আস্তে আস্তে সিভিল রাইটস মুভমেন্ট শুরু হয় ওই সময় থেকে। তো এই যে মানে জাস্ট বিকজ মানে তুমি ভাবছো একটা জিনিস রাইট এবং সেটা কনটেক্সটে তুমি মানুষকে জাজ করছে, এইটা ঠিক না। প্রেজেন্টারদের এটা খুব বেশি রকম কনসিয়াস থাকে যে আমি আমার অডিয়েন্স, আমি কি ভাবছি এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। হ্যাঁ, আমার একটা যেটা আইডিয়াল আছে সেটা আমি ছেড়ে দিব না, আমি যেই মেসেজ দিতে চাচ্ছি সেটা দিব, এটা আমরা সামনে করবো। এইখানে আছে কিনা আমি শিওর না,
যে ডিলেমা আছে, একটা ডিলেমা কথাটার মানে হচ্ছে হলো উভয় সংকট। তুমি কি অডিয়েন্সকে প্লিজ করার জন্য কিছু বলবা, নাকি তোমার মেসেজটা যেটা অডিয়েন্সরা লাইক নাও করতে পারে সেটা নিয়ে এগিয়ে যাবা। সো ইটস এ হিউজ একটা ব্যালেন্সিং এর ব্যাপার আছে, ঠিক আছে। সো ওই জিনিসগুলো ফ্রেম অফ রেফারেন্সের উপর ডিপেন্ড করে। আর হচ্ছে হলো ফিডব্যাকটা বেসিক্যালি আমরা সবাই জানি যে মোটামুটি আমি আমার অডিয়েন্সের কাছ থেকে কি প্রত্যুত্তর পাচ্ছি, সেই প্রত্যুত্তরটা কিন্তু ভার্বাল ভাবে এমন কোনো না। তোমাদের দৃষ্টিভঙ্গি, তোমাদের চোখের দৃষ্টি, তোমাদের বসার ভঙ্গি, তোমাদের তাকিয়ে থাকার ভঙ্গি, তোমাদের মুভমেন্ট, এই জিনিসটাতে কিন্তু আমি মেসেজ পেয়ে যাচ্ছি যে কে কিভাবে রিয়াক্ট করছে। যত বেশি দক্ষ তুমি প্রেজেন্টার হবা তত তাড়াতাড়ি এটা পড়তে পারবা। মানে এই ল্যাঙ্গুয়েজটা, বডি ল্যাঙ্গুয়েজটা দেখে তুমি, আমাদের সামনে টপিক আছে হলো অ্যাডাপ্টিং টু দি অডিয়েন্স। যে তুমি তোমার যে অডিয়েন্স, মনে করো আমি জানি না, আমি অডিয়েন্সের কাছে চলে আসছি উইথ এ স্যুট অ্যান্ড টাই পরে চলে আসলাম, এসে দেখি সবাই টি শার্ট, শর্টস, হাফ প্যান্ট করে বসে, তখন আমার কি মনে হবে? মানে অকওয়ার্ড না? অথবা তুমি বিয়ে বাড়িতে গেছো, মনে করো একটা বিয়ে বাড়িতে তুমি স্যুট টাই করে চলো, এখন যদিও রাতের ইসে সবাই যায়, বাট মনে করো দিনে বিয়ে, আচ্ছা ওইটা বাদ দাও, তুমি মনে করো কোনো একটা মিলাদ মাহফিলে গেছো, স্যুট টাই করে চলে গেছো, তো তখন লোকে তোমার দিকে যে দৃষ্টি দিয়ে তাকাবে, you will get the feedback that well I do not belong here, ঠিক আছে। সো তাহলে এইগুলো। আর ফাইনালি যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো, নয়েজ হচ্ছে something that prevents you from delivering your presentation. আমি মনে করো কথা বলছি, এর মধ্যে মনে করো একজনের খুব জ্বর, সে ঠিক মতো বসে থাকতেই পারছে না, এটা হচ্ছে ফিজিক্যাল নয়েজ। বা একজন হয়তো প্রচন্ড কনজারভেটিভ ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, মনে করো মানে আমাদের যারা মেয়ে স্টুডেন্ট বলছে আমি এরকম পুরুষদের সাথে বসে কথাই শুনবো না, ক্লাসই করবো না, এটা হচ্ছে সোশ্যাল নয়েজ, ঠিক আছে। আচ্ছা, সাইকোলজিক্যাল নয়েজ থাকতে পারে, অনেকে মনে করো ওই হ্যালুসিনেশন, বা অনেকের এই থাকে কি বলে এটাকে বাইপোলার ডিসঅর্ডার থাকে। বাইপোলার ডিসঅর্ডার কি? যে একবার তুমি খুব হ্যাপি, একবার তুমি খুব মানে খুব ডাউন ফিল করছো, হ্যাঁ, তার সাথে কমিউনিকেট করতে হলে তোমার এই যে যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করে, যারা, আমরা তো বাংলাদেশে এই পুরো ব্যাপারটা একদম অন্ধকারে এখন পর্যন্ত, অনেক কাজ হয়েছে। আমার ওয়াইফ সাইকোলজিতে মাস্টার্স করে ঢাকা ইউনিভার্সিটি থেকে, তো তাদেরকে যখন এই প্রজেক্ট করতে হয়েছে তখন আমি অনেক কিছু দেখলাম যে আসলে অনেক কিছু আমরা জানি না। আমরা পাগল বলে, গ্রামে একজন হয়তো এরকম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে, তাকে আমরা পাগল বলে অনেক জায়গায় ওঝা দিয়ে মেরে টেরে তাকে ঠিক করার চেষ্টা করা হয়, ও জিনে ধরেছে এই বলে টুলে এরকম ই করা হয়। তো এইগুলো প্রচুর ব্যাপার যে ওই জিনিসগুলো আমরা কতখানি মানে তুমি যখন আমি তোমাদেরকে প্রেজেন্টার বানাতে চাচ্ছি ওই সেন্সটা দিয়ে যে ইউ হ্যাভ টু টক টু অ্যান অডিয়েন্স হুইচ ইজ নট ইন ইউর কমফোর্ট জোন। কমফোর্ট জোন বলতে যে তুমি বরাবর যাদের সাথে কথা বলে অভ্যস্ত বা বরাবর যেই পরিবেশে কাজ করে অভ্যস্ত, সেটা যে সবসময় হবে এমন কোনো কাজ, এমন কোনো কথা নাই, ঠিক আছে। সেই জন্য আমাদের এটা দরকার। আচ্ছা, কতক্ষণ আছে? আচ্ছা, আর হয়তো আমি 5 মিনিট তোমাদের কাছে, ঠিক আছে, নামাজ আছে তো। আচ্ছা, তো তাহলে সেন্ডার হচ্ছে কি an individual who initiates the communication. Initiate মানে হচ্ছে শুরু করা। সেখানে কি হয়? Senders experience, attitude, knowledge, skill, perception and culture influence the message. মানে সে যে ওই সময় সে যেভাবে আছে, যে স্টেটে আছে, তার যে এই অ্যাট্রিবিউটগুলোর যে ভ্যালু, আমরা যদি কম্পিউটার সায়েন্সের ভাষায় বলার চেষ্টা করি যে এইগুলোর প্রত্যেকটার একটা স্টেট আছে না, একটা ভ্যালু আছে, তো তাই না? যদি আমরা কোয়ান্টিফাই করি যে আমার এখন কমিউনিকেশন স্কিল হচ্ছে 7, ফিজিক্যাল স্টেট হচ্ছে 5, এরকম এবার যদি আমি করি, ওইটার একটা মিশেল তোমার যে মেসেজ ডেলিভারিটাকে কিন্তু ইনফ্লুয়েন্স করবে, ঠিক আছে। তো সেই জিনিসটা এখানে বলছে যে সে যখন একজন সেন্ডার, আমরা তো এগুলো করছি হলো মানে মুহূর্তের 1 সেকেন্ডের হয়তো কি বলে মাইক্রো সেকেন্ডে, বা সরি মিলি সেকেন্ডে। নর্মালি আমাদের কমিউনিকেশন বা এইগুলো হয় হচ্ছে 700 থেকে 800 মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড কি? সেকেন্ডে
1000 ভাগের 1 ভাগ, হ্যাঁ। তো 700 ভাগের মধ্যে আমরা এটা করছি। তার মানে কি, এই যে এত কিছু ঘটছে খুব তাড়াতাড়ি ঘটছে, তো সেই ব্যাপারগুলো সম্বন্ধে আমাদের ওই জন্য একটু সচেতন থাকবে। সে কি করে যে এই প্রসেসটা স্টার্ট হয় যখন কমিউনিকেটর যে সেন্ডার, সে স্টিমুলেটেড বাই সাম ইভেন্ট। স্টিমুলেটেড মানে তার মনে হচ্ছে যে এখন আমার একটা কিছু কথা বলা দরকার, এবং তখন এই তার একটা মেমোরি সার্চ হয়। মেমোরি সার্চটা মানেই হচ্ছে হলো তোমার এক্সপিরিয়েন্সের থেকে তুমি বের করার চেষ্টা করছো যে এদের সাথে আমি কিভাবে কথা বলবো, যে আমি যেটা করছি এখন, হ্যাঁ, যে এই পপুলেশনের সাথে আমি কিভাবে কথা বলবো, কিভাবে কথা বললে বেস্ট ওয়েতে তাদের কাছে পৌঁছানো যায়। এইটা হচ্ছে মেমোরি সার্চ অ্যান্ড ফাইন্ডিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ। এটা সিম্বলও থাকতে পারে বিভিন্ন ধরনের, এবং ফর এনকোডিং দ্য মেসেজ। এনকোডিং বলতে আমরা নর্মালি বুঝি যে ও এই জায়গা বোধহয় দুর্বোধ্য করে ফেলা হয়, না, ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে একটা বিশেষভাবে সাজানো তোমার কথাটাকে, তুমি যে কথাটা পাঠাচ্ছ, হয়তো তোমরা দেখো না ইউটিউবে যে বিভিন্ন থাকে যে কম্পিউটার সায়েন্সের কনসেপ্টগুলো 5 ডিফারেন্ট লেভেলে এক্সপ্লেইন করছে, যে ওই লোকটা যে হার্ভার্ডে মেলন, হ্যাঁ, ডেভিড মেলন, সে যে বলে যে 5, হ্যাঁ, অ্যালগরিদম 5 ডিফারেন্ট লেভেল অফ ইসে, ওইটা আর কিছুই না। ওইটা হচ্ছে মেসেজটাকে সে ওইভাবে সাজাচ্ছে, এটাকে আমরা বলছি এনকোডিং। যে 5 বছরের বাচ্চাও বুঝতে পারবে একটা, আবার আর2 উপর লেভেলে হয়তো স্কুলের বাচ্চা, বা আর2 উপর লেভেলে ইউনিভার্সিটি স্টুডেন্ট, আর2 উপর লেভেলে হয়তো বয়স্ক মানুষ, এরকম। তো এই যে এই জিনিসটা হচ্ছে এনকোডিং। আচ্ছা, পারসেপশন, এক্সপেকটেশন, অ্যাটিটিউড এন্ড ফিজিক্যাল স্টেট এফেক্ট দ্য সেন্ডিং অফ দ্য মেসেজ। মানে তুমি মেসেজটাকে কত স্কিলফুলি ডেলিভার করছো সেইগুলো এইটার উপরে ডিপেন্ড করে। এটা গেল সেন্ডার সাইড। রিসিভার সাইডে তখন সে কি হয়, সে তার আবার সে করে কি, যখন সে এনকোডেড মেসেজটা মানে ওই সাজানো জিনিসটা তার কাছে আসছে, সে তখন যেটা করছে, সে তার মেমোরি এবং পাস্ট এক্সপেরিয়েন্স ব্যবহার করে এটাকে ডিকোড করার চেষ্টা করে। মানে এটার মিনিংটা, আমি একটা কথা বলছি, এই কথাটা যদি তোমার পার্টিকুলার কনটেক্সটে বা তোমার জানার, তোমার যে নলেজ, এইটার কনটেক্সটে কি বোঝা যাচ্ছে কিনা। মেইন দায়িত্বটা হচ্ছে সেন্ডারের, যে সে আসলে এটাকে ওইভাবেই পাঠাতে হবে যাতে করে তার লেভেলে সে এটাকে ডিকোড করতে পারে, ঠিক আছে। বাট রিসিভার এই কাজটা করে যে সেও তার সমস্ত অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করে সে বোঝার চেষ্টা করে যে কিভাবে কি বলা হচ্ছে, মেসেজটা কি এসছে। তখন সে করে কি, আবার রেসপন্ড করার জন্য সে করে কি, তখন তার মেমোরি সার্চ করে, এবং তখন সে আবার একটা অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স দেওয়ার চেষ্টা করে। এবং সেটা দুইভাবে হতে পারে, একটা ভার্বাল, একটা নন ভার্বাল। নন ভার্বাল হচ্ছে কি, তোমরা এখন যেটা করছো, বা হাসছো, বা চোখে একটু স্পার্কল আসছে, একটু স্প্রিঙ্কল আসছে চোখে। আমরা টিচারের কিন্তু এই জিনিসগুলো খুবই খেয়াল, মানে একজন টিচার এটা খেয়াল করতেই পারে, এবং হয়ে যায় আস্তে আস্তে এটা হ্যাবিচুয়াল হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে নন ভার্বাল। ভার্বাল হলে স্যার, জি স্যার, ঠিক বলছেন স্যার, আচ্ছা বুঝতে পারছি না স্যার। সো এইভাবে দুইভাবে এই জিনিসটা আসে। তো তাহলে এইভাবে পারসেপশন, এক্সপেকটেশন, অ্যাটিটিউড এবং ফিজিক্যাল স্টেট এই রেসপন্স, মেসেজটার রেসপন্সটাকে নিশ্চিত করে। ফলে কি হলো, আমরা কি দেখলাম, যে মূলত সেন্ডার এবং রিসিভারের মধ্যে এই যে তার যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সগুলো বা অ্যাট্রিবিউটগুলো, সেই অ্যাট্রিবিউটগুলোর একটা সুন্দর কাপলিং দরকার। কাপলিং কথাটা বুঝি যে মানে তাল মিলল, বা একসাথে একই লেভেলে আসছে কিনা। যখনই ওটা হয় তখনই ওর মেসেজ বিকামস ভেরি ক্লিয়ার টু দ্য রিসিভার, এবং ওই কমিউনিকেশনটা তখন চমৎকার হয়। এবং এটা প্রেজেন্টার হিসাবে আমাদের জানাটা এটা খুবই জরুরি। তো ওই ব্যাপারটা নিয়ে এখানে আলাপ করলাম, ঠিক আছে। তাহলে আজকে এখানে আমি শেষ করব, পরে এগুলো এই যে এগুলোর একটা ডিটেলস আলাপ করবো আমরা। এটা আমি তোমাদের ফার্স্ট স্লাইডটা, এবং এটা আমি আজকে এসে দিয়ে দেবো, এসে পোর্টালে দিয়ে দেবো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার মোটামুটি। তাহলে আমরা যদি সামারাইজ করি, আজকে আমরা কি করলাম, টাইপ অফ কমিউনিকেশন দেখলাম, তারপরে মেকানিক্স অফ কমিউনিকেশন নিয়ে কথা বললাম, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের একটু সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে কি, আমি অনেক সময় একটা জিনিস ব্যাখ্যা করতে গিয়ে অনেক ডিটেলে চলে যাই। আচ্ছা, ডিটেলে যাওয়ার জন্য যে প্রবলেমটা ঘটে, যারা রিসিভার তাদের কি প্রবলেম ঘটে, আমরা যে কোনো রিয়েল টাইম কমিউনিকেশনের সময়
আমাদের ওয়ার্কিং মেমোরি ব্যবহার করি। ওয়ার্কিং মেমোরি হচ্ছে ছোট, ফলে দেখা যায় যে একের পর এক আমি ঠেসে দিচ্ছি, ওই দিক থেকে বের হয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন তোমাকে একটু কনসিয়াসলি চিন্তা করতে হবে যে কোন জিনিসটা আমি রাখবো, কোন জিনিসটা রাখবো না। তার মানে কি, তুমি যখন তুমি একটা নোট নিলে এই কাজটা ভালো করবা। নাহলে যেটা হবে যে যখন তুমি লিসেনিং, তুমি ভাবছো যে এই মুহূর্তে আমার কাছে এভরিথিং ইজ ক্রিস্টাল ক্লিয়ার, কিন্তু আজকে বিকালেই দেখবে যে অনেক কিছু, ও স্যার এইটা যেন কি বলেছিল, এরকম হয়ে যাবে। ঠিক আছে, সো এই জিনিসটা প্লাস এইটা, এই দুইটাতে তুমি এক জায়গায় রাখতে পারো, কোনো ব্যাপারই না এই জিনিসগুলো, কনসেপ্টগুলো মনে রাখো। ঠিক আছে, এগুলোই আমাদের থিওরি এই কোর্সের জন্য। বাট এগুলো খুব কঠিন কিছু না, যে একটা থিওরাম মনে রাখা, একটা অ্যাক্সিওম মনে রাখা, না ওইরকম কিছু না। ঠিক আছে, কারো এমনি কোনো প্রশ্ন আছে?